আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের 13 অধ্যায়ের উপরে 6টা লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে 5টা লেকচারে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস শেষ করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর লেকচারের মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো আমাদের অনুশীলনের ম্যাথ এবং উদাহরণ ছিল সবগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা যত ধরনের সিকিউ আছে এগুলো করার জন্য প্রস্তুত। আর কালকে আরেকটা ক্লাস নিব, সিকিউ এবং এমসিকিউ দুইটা একসাথে সলভ করাবো। কিছু সিকিউ আর কিছু এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সলভ করে দেবো। তাহলে আমাদের 7টা লেকচারে এই অধ্যায়টা শেষ। আর তারপরের দিন থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের পরিমিতি। আসো আমরা এই অধ্যায়টা শুরু করি। আমরা 13 পর্যন্ত করছিলাম, আজকে আমরা 14 নম্বর অঙ্ক থেকে করবো আর কি। তো আসো দেখি 14 নম্বর এটা মোটা হইল কেন, দেখি তো। হ্যাঁ, এবার ঠিক আছে। আসো অঙ্ক করি, সলিউশন। তো দেখো আমাদের এখানে একটি ধারা দিয়েছে, বুঝে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তার মানে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে ধারাটি সমান্তর নাকি গুণোত্তর। যেহেতু দেখো সাথে লগ আছে, তার মানে কি তুমি এখান থেকে এই পদে গিয়ে পার্থক্য কত এটা সরাসরি বলতে পারতেছো না, এখান থেকে এই পদে গিয়ে পার্থক্য কত সরাসরি বলতে পারতেছো না, ঠিক আছে। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই ধারাটা আসলে কি ধরনের এটা বোঝার জন্য এটাকে ওই যে আমরা এমসিকিউ এর মধ্যে একটা কাজ করেছিলাম সেম কাজ করতে হবে। তাহলে লিখবে এখানে ধারাটি সেটা হচ্ছে যে এখানে লিখলাম ধারাটি। দেখো এখানে ধারাটি কত, আমাদের এখানে ধারাটি দেওয়া আছে হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8। তুমি কিন্তু এটা ভাইবো না এই যে log 4 মাইনাস log 2 ইজ ইকুয়াল টু log 2। আসলে ব্যাপারটা এইভাবে হয় না। হ্যাঁ, আমরা কিভাবে হয় আমরা আস্তে আস্তে দেখব। তাহলে এটা সমান্তর নাকি গুণোত্তর আমরা একবারে বলতে পারবো না, এর জন্য এটাকে আমাদের একটুখানি মডিফিকেশন করতে হবে। কীরকম মডিফিকেশন? এই যে log 2 এর মতোই থাকবে, প্লাস তুমি এই যে 4কে ভেঙে 2 স্কোয়ার লিখতে পারবা, আবার তুমি 8কে ভেঙে 2 কিউব লিখতে পারবা, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে কি পাইলা বলো তো? log 2 প্লাস এই আমরা জানি মাথার উপরে 2 থাকলে ওটা সামনে চলে আসে কোন সূত্র? এই যে আমাদের একটা সূত্র ছিল, যদি log a ভিত্তি log b টু দি পাওয়ার n থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারতাম n ইন্টু log a ভিত্তি b। আচ্ছা ঠিক আছে, এটা লগের অধ্যায় সূত্র। তাহলে এই দুইটা সামনে চলে আসবে, দুই যখন সামনে চলে আসবে তাহলে কেমন হবে? দুইটা সামনে চলে আসতে হবে হচ্ছে 2 log 2, আমরা এই সূত্র জানি। তারপরে 3 log 2, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো সবার মধ্যে কি আছে বলো তো? log 2 কমন আছে। তাহলে তুমি চাইলে log 2 কমন নিতে পারো অথবা এইরকমই ধারাটা রেখে দিতে পারো। এবার ধারাটার আমরা দেখলেই বুঝতে পারবো এটা সমান্তর নাকি গুণোত্তর। আমরা ধারাটাকে এইভাবেই রেখে দিই, আমাদের জন্য সুবিধা আছে। অথবা এটাকে এইভাবে না রেখে দিয়েও করা যায়। তুমি মনে করো তুমি log 2টা কমন নিয়ে নিলা, log 2 যদি কমন নাও তাহলে ধারাটা কেমন হয়ে গেল বলো তো? 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 এরকম হয়ে গেল না? দেখো log 2 কমন নিয়ে নিলে কিছু নাই মানে কত আছে? কিছু নাই মানে 1 আছে। এখানে log 2 কমন নিয়ে নিলা, 2 পরে থাকলো। এখানে log 2 কমন নিয়ে নিলা, 3 পরে থাকলো। এভাবে ডট ডট ভাবে চলতে থাকলো। বলো তো এই ধারাটা বুঝতে পেরেছো কিনা? বলো তো এই ধারাটা এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু বলো। বুঝেছো? আচ্ছা, এবার দেখো এই তোমার এইটুক দেখে কি ইচ্ছা করছে না যে এটা একটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আর তুমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত জানো? যদি এরকম থাকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 n পর্যন্ত থাকে তাহলে এটা সমষ্টি তুমি কি জানো বলো তো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তুমি এই সূত্র জানো কি জানো না বলো তো? জানি। আচ্ছা তাহলে এখানে কি বলতেছে? প্রথম 10টি পদের সমষ্টি। তার মানে n এর মান তুমি কত বসাবা? n এর মান নিশ্চয়ই 10 বসাবা। তাহলে এখানেও সেম তুমি লিখতে পারবা, এখানে তুমি এই সূত্রটাই অ্যাপ্লাই করবা, তবে n এর মান বসাবো হচ্ছে 10। তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করবা, কাটাকাটি করলে এখানে আসবে 5, তার মানে আসবে কত? 5 ইন্টু 11, তার মানে 55 আসবে। তা আসলে এখানে এই কাজটাই করবো আর কি। দেখো কিভাবে করবো, এখানে log 2 তো আছে থাক, আর প্রথম 10টা পদ মানে কি এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে তুমি এটাকে সমান্তর ধারা ধরেও করতে পারো অথবা তুমি যেই সূত্র প্রমাণ করে এসেছো সেই সূত্র ধরেও করতে পারো। আমরা যেহেতু সূত্র প্রমাণ করে এসেছি আমরা পারি, তাহলে আমরা একটু আমাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাই। তাহলে আমরা এখন কি করব? এই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন কি করব, n এর মান 10 বসাবো, কারণ আমাদের বলে দিয়েছে যে প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি পাইলা কত, এখানে হলো হচ্ছে লগ 2 ইন্টু এখানে হলো কত আমাদের 10, আর এখানে কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে 5, আর 5 আর 11 মানে 55। তার মানে এটাকে লেখা যাবে হচ্ছে 55 লগ 2। বলো ক্লিয়ার ম্যাথটা? এটাই আর কি, আমরা সমষ্টি তো বের করেই ফেললাম। আমরা লগ 2 কমন নিয়ে নিয়েছি, তারপরে দেখো যে ধারাটা পড়ে থাকলো ওটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তারপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, আর বলেছিল 10টি পদের সমষ্টি, তার মানে n এর মান আমরা 10 বসাই দিয়েছি। বলো অঙ্কটা বুঝেছো কিনা? এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, আসো তারপরে যাই, আমরা এই অঙ্কটা দেখি। লগ 2 যোগ লগ 16 যোগ লগ 512, এটাও সেম কিছু একটা আসলে। তাহলে আমরা এইখানে বলতেছে প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে আমরা কি করব, আগে দেখব যে ধারাটা আসলে কি ধরনের ধারা আসে। এখানে লিখবো এখানে ধারাটি, এখানে ধারাটি, এখানে ধারাটি, ধারাটি কত, লগ 2 যোগ লগ 16 যোগ লগ 512, তারপরে কত আছে আমাদের দেওয়া নাই, আমাদের জানার দরকারও নাই। তা আসো তারপরে কি করতে পারি, আমরা সবগুলোকে লগ 2 এর ভিত্তিতে আনার চেষ্টা করব, তাহলে লগ 2 কমন নিতে পারবো, তাহলে একটা ধারা পড়ে থাকবে। বুঝতে পারছো আশা করি। তাহলে আসলে লগ 2 তো এখানে আছে, থাকুক। তারপরে কত, আমরা যদি 16কে 2 এর পাওয়ার হিসাবে লিখতে চাই, দেখো 4কে স্কোয়ার করলে হয় 16, আবার 4কে ভেঙে তুমি 2 স্কোয়ার লিখতে পারবো, আবার 2 এর পরে স্কোয়ার, তার মানে কত, 2 এর পরে 4 দিলে সেটা 16 হয়, তার মানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবা। এখানে লগ 2 এরপরে তুমি দেখো, তুমি যদি 2কে 9 বার গুণ করো তাহলে 512 হয়। একটু করে দেখো যে 2কে 9 বার গুণ করবা, মানে 2 টু দি পাওয়ার 9, এটা করলে হবে 512। ঠিক আছে, আচ্ছা তাহলে এটুকু আমাদের শেষ। এরপরে দেখো আমাদের এখানে ডট ডট লিখে দিতে পারবো। তারপরে সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব, লগ 2, তারপরে যে 4টা সামনে চলে আসবে তাহলে 4 লগ 2, তারপরে 9টা সামনে চলে আসবে তাহলে 9 লগ 2, এইভাবে চলতে থাকবে। তাহলে এবার আমরা কি করব, লগ 2কে কমন নিয়ে নিব। তাহলে লগ 2কে যখন কমন নিয়ে নিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9 ডট ডট ডট। ঠিক আছে, এটা দেখে আসলে তুমি হয়তো চিনতে পারছো না এটা কি ধরনের ধারা, কিন্তু তুমি এখনই চিনতে পারবা। দেখো আমরা মনে করো লগ 2 ছিল, লিখলাম, তারপরে 1কে 1 কিছু লেখা যায় না, তবে 2কে কিন্তু কি 4কে কি লেখা যায় বলো তো, 2 স্কোয়ার লেখা যায়, 9কে কি লেখা যায়, 3 স্কোয়ার লেখা যায়, তাহলে 1কেও তো 1 স্কোয়ার লেখা যায়। তাহলে বলো তো এটা কোন ধারা আসলো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র তুমি কি শিখেছিলা, তোমার কি মনে আছে? এই যে আমরা যদি দেখতাম 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এইভাবে ডট 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 n স্কোয়ার পর্যন্ত যাইতো, তাহলে সেটা সমষ্টি ছিল হচ্ছে n ইন্টু n প্লাস 1, তারপরে কত 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এরকম ছিল না সূত্রটা, মনে আছে? আচ্ছা তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, যেখানে n এর মান কত বসানো লাগবে, 12টি পদ বলেছে, তার মানে n এর মান 12 বসানো লাগবে। তা আসো কাজ করে দিই, তাহলেই তো শেষ। তাহলে এখানে বসাবো হচ্ছে log 2, আর সূত্র আমাদের কি, সূত্র আমাদের হচ্ছে n ইন্টু n প্লাস 1, তারপরে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন আমরা কি করব, log 2 আছে, দেখো এই 2 এর সাথে কিন্তু এই সংখ্যাটা গুণ হয় না, কারণ দেখো লগের পরে 2 আছে, পাশে 55 গুণ আছে, এর মানে এই না যে এই 2 এর সাথে 55 গুণ হবে, 55টা সামনে বসে, এটা একটু মাথায় রেখো আলাদা করে। আচ্ছা এটা তখন বলতে ভুলে গেছি। দেখো এবার আমাদের কাজ সহজ, এবার আমরা কি করব, n এর মান বসাই দিব হচ্ছে 12, কারণ আমাদের বলেছে প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে এখানে আমরা এখানে n এর মান বসাবো হচ্ছে 12, অবশ্য বসাই। তাহলে 12 ইন্টু 12 প্লাস 1, তারপরে ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা সূত্রটা চেক করো তো আমি ঠিক লিখেছি কিনা, বই থেকে চেক করো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দেখো তো সূত্রটা ঠিক লিখেছি কিনা, ঠিক লিখছি?
তাহলে এখানে আসলো 12 ইন্টু 13, 12 যোগ 1 মানে 13, আর তারপরে এখানে আসলো হচ্ছে আমাদের 12 গুণ 2 মানে 24 আর একে 25 ডিভাইডেড বাই 6। তো আসো ক্যালকুলেশন করে দেখি, এখানে কিন্তু লগটো আলাদাভাবে আছে, তো ক্যালকুলেশন করে দেখি কত হয়। এখানে আসে 12 গুণ 13 গুণ 25 ডিভাইডেড বাই 6, 650। তার মানে আসলো 650টা সামনে চলে আসবে, তারপর হবে লগ 2। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই হচ্ছে প্রথম 12টি পদের সমষ্টি। ঠিক আছে, প্রথম 12টি পদের সমষ্টি, এটা হচ্ছে প্রথম 12টি পদের সমষ্টি। বুঝতে পারলা? ওকে, অঙ্কগুলো সহজ, 13.2 একটাও কঠিন অঙ্ক নাই। তো তারপরে দেখো এখন এই অঙ্কটা বলতেছে ধারাটিতে n সংখ্যক পদের সমষ্টি যদি কত দিয়েছে 254 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কাছে দেখতে হবে ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা চেক করব সমান্তর কিনা, সমান্তর না হলে গুণোত্তর হবে। তাহলে দেখো এখান থেকে এখানে বাড়তেছে 2, এখান থেকে এখানে বাড়তেছে 4, তার মানে এটা সমান্তর না, তাহলে ধারাটি গুণোত্তর ধারা বুঝে গেছি। আচ্ছা, তাহলে আসো কেন আমরা গুণোত্তর ধারা বুঝে গেলাম, কারণ আমাদের ধারা দুইটাই, সমান্তর না হলে গুণোত্তরই হবে। তাহলে আমরা লিখবো এখানে ধারাটি, এখানে ধারাটি ধারাটি হচ্ছে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 ডট ডট ডট। তাহলে এখন এই ধারার কি লাগবে, আমরা জানি আমাদের যদি কোনো একটা ধারা নিয়ে কাজ করতে হয় তাহলে সেই ধারার প্রথম পদ, এবং এটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে সেই ধারার সাধারণ অনুপাত, এটার মান লাগবে। তাহলে আমরা লিখব ধারাটির প্রথম পদ। প্রথম পদকে আমরা নর্মালি এ দ্বারা প্রকাশ করব, তাহলে এ এর মান হবে 2, কারণ প্রথম পদ দেখো 2 দেওয়া আছে। তাহলে ধারাটির প্রথম পদ 2 গেল, এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা নর্মালি আর দ্বারা প্রকাশ করি, এবং সেটা হবে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদকে আমরা দ্বিতীয় পদ নিলাম, আর পূর্ববর্তী পদ মানে প্রথম পদ, তাহলে 2। তাহলে এখানে আসলো কত, আর এর মান আসলো হচ্ছে আমাদের 2। তাহলে বলো তো এই আর এর মানটা একের থেকে বড় নাকি ছোট? একের থেকে বড়, তার মানে আর এর মানটা একের থেকে বড়। তার মানে সমষ্টির সূত্র যদি বলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি আর এর মান যদি একের থেকে বড় হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্র হয় হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এই সূত্রটা অ্যাপ্লাই করব সমষ্টি নির্ণয়ের জন্য। এটা আমরা জানি, এটা আমরা ওই অধ্যায়ের শুরুতেই শিখে এসেছি। তা আসো আমরা এই সূত্রটা লিখে রাখলাম। এবার বলতেছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। তার মানে কি প্রশ্ন মতে এই যে এটা ইজ ইকুয়াল টু 254, আমরা জানি কি, আমরা জানি এই যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 সমান 254। তাহলে এবার আমরা কি করব, a এর মান বসাই দিব, আর এর মান বসাই দিব, দিয়ে n এর মানটা বের করে ফেলবো। তা আসো আমরা মান বসাই। হ্যাঁ, তাহলে a এর মান কত, a এর মান দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে 2। তারপরে আর এর মান কত দেওয়া, আর এর মান বের করছে হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে আছে মাইনাস 1, আর আর এর মান দেখো দেওয়া হচ্ছে 2 মাইনাস 1, আর এখানে আসলে হচ্ছে 254। তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে আর এর মানটা বের করা। তো আর এর মানটা কিভাবে বের করব, খুবই সহজ, ক্যালকুলেশন করো না, যতটুকু সিম্পলিফাই করা যায়। তাহলে দেখো এই দুই দিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে, আর নিচে 2 মাইনাস 1 তার মানে 1 হবে। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এদিকে 2 গুণ অবস্থায় ছিল, ওইদিকে গেলে হবে ভাগ। তার মানে হবে কত, 254 ডিভাইডেড বাই কত, 2। তাহলে কত আসে, 254 ডিভাইডেড বাই 2 আসে হচ্ছে 127। তাহলে এখানে আসলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 127। তাহলে এক এদিকে মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হবে। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 127 যোগ 1, তার মানে কত লিখতে পারবো, 128 লিখতে পারবো। এবার আমাদের কাজ তো সহজ হয়ে গেল। দেখো আমাদের এইরকম থাকলে আমরা কি করি, আমাদের যখন চলকটা পাওয়ারে থাকে তখন আমরা ভিত্তি সেম করার চেষ্টা করি, তাই না? আমাদের যখন চলকটা পাওয়ারে থাকে তখন আমরা ভিত্তি সেম করার চেষ্টা করি। তাহলে 2কে কয়বার গুণ করলে 128 পাওয়া যায়, 2কে 7 বার গুণ করলে 128 পাওয়া যায়। তাহলে 2 টু দি পাওয়ার 7,
ঠিক আছে, তাহলে দেখো ভিত্তি ভিত্তি সেম হয়ে গেল, তাহলে পাওয়ার আর পাওয়ার সমান, তাহলে n ইজ ইকুয়াল টু 7। তুমি বলো যে এবার এটা বুঝছো কিনা, আমাদের কিন্তু শেষ। তার মানে কি n এর মান কত, n এর মান এত, তাহলে নির্ণেয় মান n ইজ ইকুয়াল টু 7। এটা বুঝতে পারলা? বুঝেছো? বলো তো। আচ্ছা, তারপরে এই অঙ্কটা সহজ। তুমি আমরা এর আগের ক্লাসে এরকম একটা ম্যাথ করেছিলাম। দেখো এখানে বলতেছে ধারাটির এই 2n+1 সংখ্যক পদের সমষ্টি। তুমি দেখো এই ধারার প্রত্যেক এক জোড়া পদ করে কাটা যায়, এই এক জোড়া পদ কাটা যায়, এই এক জোড়া পদ কাটা যায়। অর্থাৎ তোমার যদি এখানে জোড় সংখ্যক পদের সমষ্টি বলে, অবশ্যই সেটা কত হবে বলো তো? 0 হবে, কারণ কাটাই তো চলে যাচ্ছে। দেখো প্রথম মানে এই ধারার যে কোনো দুইটা পদ পর মানে পর্যায়ক্রমিক দুইটা পদ কাটা যাচ্ছে, যেমন +2 -2 কাটা, +2 -2 কাটা। তার মানে তোমার যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে কি হবে, এই ধারার সমষ্টি হবে 0। আর পদ সংখ্যা যদি কি হয়, বিজোড় হয়, তাহলে কি একটা -2 পড়ে থাকবে আর কি। পদ সংখ্যা বিজোড় হলে একটা -2 পড়ে থাকবে। তখন তার মানে কি, যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে সমষ্টি 0, আর পদ সংখ্যা বিজোড় হলে সমষ্টি হচ্ছে -2। এত কিছু বোঝা লাগবে না, এমনি নর্মাল সূত্র দ্বারাও করা যায়। দেখো এখানে বলতেছে 2n+1। এখন 2n+1 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা কীভাবে বুঝবা? তুমি n এর মান 1 2 3 4 বসাবা, যেখানে n দেখবা তার মানে বুঝতে পারবা সেই n এর মান তুমি 1 2 3 4 এরকম বসাইতে পারবা। তো n এর মান কিন্তু তুমি চাইলে 0 বসাইতে পারো, এরকম চলবে আর কি। তাহলে n এর মান যদি 0 বসাও তাহলে কত হইলো, 2 হইলো। তাহলে প্রথম দুটি মানে জোড় সংখ্যক পদ, n এর মান 1 বসাও তাহলে কত হইলো, 2 × 1 মানে 2 আর +2 মানে 4, প্রথম 4টি পদের সমষ্টি। তাহলেও তো 0, কারণ কি প্রথম 4টি পদ দেখো এটা কাটা, এটা আর এটা কাটা। তার মানে বুঝতেই পারছো এই ধারার n সংখ্যক পদের সমষ্টি কত হবে বলো তো? মানে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত হবে? 0 হবে, কারণ সব তো কাটাই চলে যাচ্ছে। কিন্তু এটা তো তুমি এমসিকিউ এর জন্য বুঝলা, এটা যদি তোমার সিকিউতে আসে তাহলে তুমি কিভাবে করবা? তাহলে তোমাকে করতে হবে ওই যে ধারার সূত্র দিয়ে আর কি। তাহলে এটা দেখো এখান থেকে এখানে -2 হচ্ছে, আবার +2 হচ্ছে, তার মানে এটা জীবনেও সমান্তর না। আর যদি সমান্তর না হয় তাহলে ধারাটি গুণোত্তর ধারা। তাহলে লিখবা এখানে ধারাটির প্রথম পদ, তাই তো? ধারাটির প্রথম পদ, যাকে আমরা a দ্বারা প্রকাশ করি, যেটা হবে 2, এবং সাধারণ অনুপাত এটা যেহেতু সমান্তর না, অবশ্যই গুণোত্তর, সেজন্য আর এর মান পাবা। আর এর মান কিভাবে পাবা? যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। যেহেতু প্রথম পদকে নিতে পারবো না, তাই দ্বিতীয় পদকে নিব, কারণ প্রথম পদ নিলে পূর্ববর্তী পদ কই পাবো? তাহলে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। আমরা জানি ধারা মানে সেখানে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে -2 আছে, -2টা এইভাবে আছে 2 প্লাস তারপরে -2, তারপরে আছে +2, তারপরে +2, ধারাটা এইভাবে আছে আর কি। সেজন্য ওই দ্বিতীয় পদের মান হচ্ছে -2। তার মানে এখান থেকে তুমি দেখো তুমি আর এর মান কত পাইলা? আর এর মান পাওয়া হচ্ছে -1। আচ্ছা দেখো আর এর মান যেহেতু -1, এর অর্থ কি? আর এর মান একের থেকে বড় না ছোট? একের থেকে ছোট, তাই না? আর এর মান -1 মানে কি বলো তো? আর এর মান একের থেকে ছোট, তাই না? আচ্ছা আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয় সূত্র তুমি কি জানো? a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, তাই তো? এটা কিন্তু তুমি জানো। হ্যাঁ, তাহলে এবার আমরা এই সূত্রটাই আর কি অ্যাপ্লাই করব। বলতেছে 2n+2 সংখ্যক পদের সমষ্টি আর কি নির্ণয় করতে বলতেছে। তার মানে আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে আমাদের n ইজ ইকুয়াল টু a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। আর তাহলে আমাকে যদি বলে 2n+2 সংখ্যক পদের সমষ্টি, তার মানে আমরা কি করব? যেখানে যেখানে n আছে সেখানে 2n+2 বসাবো। তাহলে s 2n+2, এখানে n ছিল তাই 2n+2 বসাইলাম। আর তারপরে কাজ তো খুবই সহজ, এর মান পরে বসাচ্ছি 1 - r, একবারই বসাই দিই, তাহলে আমাদের খাটনি কম হবে আর কি। দেখো এর মান তুমি বের করছো হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাবা, ওকে। তারপরে দেখো 1 - r⁴, n এর মান কত বসাবা? n এর মান বসাবো হচ্ছে, আর এর মানও তো তুমি জানো, একবারই বসাই দাও,
তাহলে দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান হচ্ছে -1, তাহলে -1 বসাইলাম, তারপরে বসাইলাম হচ্ছে 2n প্লাস 2, তারপরে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তারপরে দেখো 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। তাহলে এবার আমাদের নর্মাল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন তুমি এমনি পারবা। কিভাবে পারবা আমি তোমাকে দেখাই। দেখো এটা কঠিন কিছু না, এখানে 2 আছে ইনটু এখানে আছে 1। আচ্ছা দেখো -1কে তুমি জোড় সংখ্যক বার, এই যে আমি তোমাকে বললাম এই যে 2n প্লাস 2, এর অর্থ কি তুমি n এর মানটা এখানে n এর মান 0 থেকে শুরু করে 1 2 3 4 যে কোনো কিছু বসাতে পারবা। n এর মান যখন 0 বসাবা তখন এটার মান হবে হচ্ছে 2, n এর মান যখন তুমি 1 বসাবা তখন এটার মান হবে হচ্ছে 4, n এর মান যখন তুমি 2 বসাবা তখন এটার মান হবে 6। তুমি n এর মান যাই বসাও তুমি জোড় সংখ্যক পাবা। তার মানে দেখো তো -1কে যদি 2 বার গুণ করো তাহলে কত হয়? 1 হয়। -1কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে কত হয়? 1 হয়। -1কে তুমি যদি তার মানে কি জোড় সংখ্যক বার গুণ করো, মানে 2n প্লাস 2 সংখ্যক বার গুণ করো, তাহলেও তুমি 1 পাবা। তাহলে কি -1কে 2n প্লাস 2 সংখ্যক বার গুণ করা মানে কি 1 পাওয়া। তাহলে 1 -1, এই যে -1কে 2n প্লাস 2 সংখ্যক বার গুণ করলে 1 পাবো। সেই 1 লিখলাম, আর সূত্রের মাইনাস তো সামনে ছিল, আর এখানে নিচে একটা 2 আসলো। তুমি দেখো, তুমি এখানে দেখো তো একটু তাকায়ে যে -1 -1 না, তাহলে 1 -1 মানে কত? 0। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? এখানে লিখতে পারবা হচ্ছে 2 আর 2 কাটা, তাহলে এখানে থাকলো 1 -1, আর 1 -1 এই যে এই 2 আর এই 2 কাটা, 1 -1 মানে হচ্ছে 0। তুমি বলো এটা বুঝেছো কিনা? তার মানে এই অঙ্কটা ওই ছোট করেও করা যায়, মুখে মুখেই কিন্তু হয়ে যায়, বুঝছো? এই যে প্রত্যেক এক জোড়া পদ করে কাটা যাচ্ছে, তার মানে জোড় সংখ্যক যদি জোড়া থাকে তার মানে জোড় সংখ্যক পদ থাকলেই 0 হবে। সেটাই তো পাইলাম। বলো বলো বুঝেছো কিনা? বুঝেছো? থ্যাংক ইউ। আসো তারপরে দেখি, এই অঙ্কগুলো সবই সহজ, একই টাইপের ম্যাথ, তোমরা খালি দেখবা আর করবা, ঠিক আছে? এই অঙ্কগুলোর জন্য আলাদা কোনো ঝামেলাই নেই। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 441 হয়, n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তুমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্র জানো না? এই যে লিখবা আমরা জানি, তুমি লিখবা হচ্ছে আমরা জানি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। বলো তো সমষ্টিটা কত? মনে আছে? মনে না থাকলে তো বিপদ। এগুলো যদি ভুলে যাও তাহলে পরীক্ষায় কী করবানি বলো তো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তারপরে এই যে এরকম হোল স্কয়ার ছিল, মনে আছে? মনে আছে কি? ঘন। জি জি, ঘন, এটা মনে আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো বলছে সমষ্টি হচ্ছে 441। তাহলে প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো একটু বলো? প্রশ্ন মতে যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে আমাদের হোল স্কয়ার সমান হচ্ছে কত? 441, তাই তো? এবার দেখো স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে না? তাহলে রুট 441 দিলে কত আসে? 21 আসে। মানে 441কে রুট করলে 21 আসে। তার মানে আমরা লিখতে পারবো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান রুট 441। এই 441কে রুট করলে আমরা পাবো হচ্ছে 21। তাহলে আমরা কি পাইলাম? n ইন্টু n প্লাস 1, এই যে ডিভাইডেড বাই 2 আছে, এটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 21-এর সাথে যদি 2 গুণ করো তাহলে পাওয়া যায় হচ্ছে 42। আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা কিন্তু এতদূর পর্যন্ত করে ফেলাইছি, আমাদের অঙ্ক অনেকখানি শেষ। এবার এইটা সমীকরণটা সমাধান করব। দেখো এই সমীকরণে অ্যান্সার আর কোনো চলক নাই, সমীকরণ সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। আসো সমীকরণ সমাধান করি। আমাদের এখানে সমীকরণ পাইলাম হচ্ছে, দেখো গুণ করে দিই, তাহলে n এর সাথে এটা গুণ করবো, n এর সাথে এটা গুণ করবো, তাহলেই তো শেষ। তাহলে এখানে পাবো n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 42। তাহলে সবগুলোকে আমরা এক সাইডে আনি, আমরা জানি কোন ফর্মেটে সাজাতে হয়। প্রথমে n স্কোয়ার যুক্ত পদ, তারপরে শুধু n যুক্ত পদ, তারপরে ধ্রুবক পদ প্লাস 42, এই পাশে আসলে হচ্ছে -42। আচ্ছা, এরপরের কাজ কি থাকে? আমরা কি করি? 42কে ভাঙায়ে ওই মাঝের পদটা মিলানোর চেষ্টা করি। দেখো 6 আর 7 গুণ করলে হয় হচ্ছে 42, এবং 7 থেকে 6 বিয়োগ করলে হয় হচ্ছে 1, তার মানে মিলে গেছে। তার মানে আমরা এখন এখানে লিখতে পারবো n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো এখান থেকে যদি তুমি n কমন নাও তাহলে লিখতে পারবা n প্লাস 7,
আর এখান থেকে যদি -6 কমন নাও লিখতে পারো হচ্ছে n+7, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাই। তাহলে তুমি দেখো এখন দুইটা পদের মধ্যে n+7 আছে, তাহলে তুমি n+7 কমন নিতে পারবা, তাহলে থাকবে হচ্ছে n-6 = 0। দেখো দুইটা জিনিসের গুণফল শূন্য হয়েছে, এর অর্থ কিন্তু তুমি তো জানো দুইটা জিনিসের গুণফল শূন্য হওয়ার মানে কি যে কোনো একটা শূন্য অথবা দুইটাই শূন্য অথবা কিছু তো একটা হবে, যে কোনো একটা শূন্য হবে না হলে দুইটাই শূন্য হবে, না হলে তো গুণফল জীবনেও শূন্য হইতো না, তাই না? তাহলে আমরা কি করব এবার হয় আর অথবা দিব, আসো হয় অথবা দিই, তাহলে দিব হয় হয় ওই যে n+7 = 0 অথবা n-6 = 0। যদি n+7 = 0 হয় তাহলে n সমান হচ্ছে -7, আর যদি n-6 = 0 হয় তাহলে n সমান হচ্ছে 6। এবার তুমি বলো কোন পদটা গ্রহণযোগ্য হবে আর কোন পদটা গ্রহণযোগ্য হবে না। এটা কি গ্রহণযোগ্য হবে বলো তো? এটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কেন? কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, তার মানে এই মানটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য, এটা হচ্ছে গ্রহণযোগ্য। তার মানে দেখো আমাদের n এর মান বের করতে বলছিল, আমরা n এর মান বের করে ফেলাইছি, সেটা হচ্ছে 6। তারপর বলতেছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, তার মানে n এর মান এখানে 6 বসাই দিলে সমষ্টি চলে আসবে, অতএব তুমি লিখবা সমষ্টি। সমষ্টি এখন সমষ্টির জন্য সূত্র তো আমাদের প্রথমেই লেখা আছে, ওই সূত্রটাই লিখবো। তাহলে n × n+1 / 2 তারপরে হোল স্কয়ার, এখানে n এর মান বসাবো হচ্ছে 6, তাহলে 6 × 6 + 1 / 2 তারপরে আছে হোল স্কয়ার। একবারে ক্যালকুলেশন করে দিই, জায়গা যেহেতু নাই। দেখো এই 2 দ্বারা 6 কে কাটলে আসে 3, 3 এর সাথে 7 গুণ করলে আসে হচ্ছে 21, আর এখানে কত 21 কে স্কয়ার করো তাহলে আসে দেখো কত 441, এবং এই সমষ্টি তো শুরুতেই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কত হবে 441 হবে, তার মানে সব মিলে গেছে 441। এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, ওই সংখ্যাগুলোর সমষ্টি তো আমরা নির্ণয় করলাম 441, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝেছো? বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা অ্যান্সার, এটাই একটু রেগুলার পড়াশোনা করো, সামনে কিন্তু পরীক্ষার দেরি নাই, বুঝছো? আচ্ছা আসো তারপরে অঙ্কটা করি। বলছে যে n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 225 হয় তাহলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। আসো আমরা অঙ্ক করি, পারবা? তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে লিখবা আমরা জানি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত বলো তো? একটু আগেই লিখলাম, মনে আছে? মনে না থাকলে তো পিটানো উচিত। n × n+1 / 2 তারপরে হোল স্কয়ার। এখন প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে হচ্ছে এই সমষ্টি হচ্ছে 225, তাহলে আমরা লিখতে পারবো এই যে n × n+1 / 2 কি লিখতেছি 2 তারপরে হোল স্কয়ার, এটা সমান হচ্ছে আমাদের 225। তার সাথে তাহলে স্কয়ারটাকে ওই পাশে কি করতে হবে? রুট করতে হবে। n × n+1 / 2। দেখো এখন আমি রুটটাকে এই পাশে করছি, প্লাস মাইনাস দিতেছি না, কারণ আমাদের প্লাস নিয়ে কাজ করলেই হবে এক্ষেত্রে মাইনাস নিয়ে কাজ করার প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এখানে রুট 225। তবে কিন্তু ম্যাথমেটিক্যালি যেটা সঠিক সেটা হচ্ছে তোমাকে একটা প্লাস মাইনাস দিতে হবে সামনে, আমরা এখানে শুধু প্লাস মান নিয়ে কাজ করতেছি। 225কে রুট করলে দেখবা 25 আসে, রুট 225 আসে হচ্ছে 15, সরি আসে হচ্ছে 15। তাহলে কি আসলো আমাদের? আসলো হচ্ছে এইবার দেখো 15 আসলো, তাহলে এবার এদের /2 আছে, এই পাশে গেলে ইন্টু 2 হয়ে যাবে, তাহলে n × n+1 সমান হচ্ছে 30, তাই তো? আচ্ছা তাহলে এখানে কি আসলো? n² + n = 30, তাহলে 30কে আমাদের এই পাশে আনতে হবে, তাহলে n² + n - 30 = 0। তাহলে তুমি এবার বলো, আমাদের অঙ্ক তো শেষ। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে মিডল টার্ম করব, n²। এবার দেখো মাইনাস, এবার 30কে ভাঙায় আমাদের কত মিলাইতে হবে? 1 মিলাইতে হবে। কিভাবে মিলাইতে হবে আসো দেখি। আমাদের 30 × 1
তারপরে লিখতে পারবো 15 ইন্টু 2, তারপরে লিখতে পারবো হচ্ছে এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ যদি করি এখানে হবে 5 আর এখানে হবে কত 6। দেখো এটাতেই মিলে গেছে। এই 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 1, আর আমাদের এখানে 5 আর 6 গুণ করলে হয় হচ্ছে 30। তার মানে আমরা লিখতে পারবো n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম কথা, দুইটা পদ থেকে n কমন নিলে থাকবে n প্লাস 6, পরের পদ থেকে যদি 5 কমন নাও তাহলে থাকবে হচ্ছে n প্লাস 6। খুবই ভালো কথা। তাহলে দেখো দুইটা পদের মধ্যে n প্লাস 6 আছে, তাহলে n প্লাস 6 যদি তুমি কমন নাও তাহলে থাকবে হচ্ছে n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো দুইটা পদের গুণফল শূন্য, অর্থাৎ যে কোনো একটা তো শূন্য হবেই। তাহলে লিখবা হয় n প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। যদি n প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে n এর মান হবে মাইনাস 6, আর যদি n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে n এর মান হবে 5। তো বলো কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না, বলো তো। এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না, আর এটা গ্রহণযোগ্য। তাহলে আমরা এখন এই মান নিয়ে কাজ করব। এই মান নিয়ে আমাদের কী বের করতে বলছে আসো দেখি। বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। তার মানে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে কিন্তু যা ছিল তাই চাইছিল, তুমি একটু খেয়াল করলে দেখবা, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে দেখো আমাদের বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখানে না একটা মিস্টেক হয়েছে। ওই সংখ্যাগুলোর সমষ্টি বলতে বোঝাচ্ছে যে শুধুমাত্র ওই সংখ্যাগুলোর সমষ্টি, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি তো বলে নাই। তাহলে এখানে কিন্তু এভাবে না, সরি মিস্টেক, ভালো যেন আসছি, খেয়াল করছি, না হলে তো ভুল হয়ে যেত। দেখো ওই সংখ্যাগুলোর সমষ্টি মানে শুধুমাত্র ওই সংখ্যাগুলোর সমষ্টি, তার মানে প্রথম স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ সমষ্টি সেটা হচ্ছে যে এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। তাহলে এখান থেকে সমষ্টি করে দাও, সমষ্টি করে দিলে কত আসে? ওই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে n এর মান হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি কাটাকাটি করে দাও তাহলে এখানে আসে হচ্ছে 3, 3 7 21। সরি, এটা একটু ভুল হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তাহলে দেখো এখানে বলতেছে আমাদের প্রশ্নের দিকে খেয়াল করবা, ওই এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। তার মানে ওই n এর মান 6 মানে কি প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে এটা। আর এটা এখানে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, তার মানে এখানে n এর মান 6 বসাবা, কাজ শেষ। এবার আমাদের এই প্রশ্নে বলতেছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। তার মানে কি ওই সংখ্যাগুলো মানে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এটা এরকম। অতএব সমষ্টি সমান তুমি লিখতে পারবা 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। এখন এই ক্ষেত্রে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা তুমি তো জানো, সেটা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n এর মান কত বসাবা? 5 বসাবা, কারণ প্রথম 5টা। তাহলে এখানে 5 বসাইলাম, এখানে হলো 5 প্লাস 1, এখানে হলো কত 2 ইন্টু 5 প্লাস 1, আর এখানে নিচে হইলো 6। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে আসে 5 ইন্টু 6 ইন্টু এখানে হলো 10 ইন্টু 11, 11 ডিভাইডেড বাই 6। এই 6 কাটা, তাহলে 5 ইন্টু 11 মানে কত 55। এটা সমষ্টি হচ্ছে 55। বলো বুঝেছো কিনা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝেছো অ্যান্সার? এটা একটা আর এই যে এটা একটা। বলো বুঝেছো? ক্লিয়ার? স্যার বর্গের না বর্গের সমষ্টি? হ্যাঁ, বর্গের সমষ্টির সূত্রই তো এটা। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র। তুমি এই যে এখানে আমরা করলাম না, এই যে কই গেল, এই যে এখানে করলাম, ভুলে গেলা? এই যে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের তো শেষ। তারপরে আমাদের আর দেখো এবার তুমি বলো তো, এই অঙ্ক কি কোনো ব্যাপার? এখানে তো অঙ্কের দিকে তাকাই বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, আর এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি করে তাকে বর্গ করতে হবে। তো এই দুটো তো সমান, আমরা অলরেডি দেখে আসছি। তারপরে আমরা কি করব, আমরা একটু দেখাই। তারা দেখতে চাইছে তো দেখাতে কি সমস্যা, আসো দেখাই। এই অঙ্কগুলো সহজ। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে কাজ করতে পারবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান তুমি কি লিখতে পারবা? এখানে আমাদের দেখো আছে হচ্ছে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব, এভাবে চলবে কত পর্যন্ত? 10টা পদ পর্যন্ত। তার মানে ডট 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 ডট
প্লাস 10 কিউব। তার মানে আমরা বুঝতে পারছি এখানে 10টা পদ আছে। আমরা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কোয়ার। তাহলে n এর মান আমি কত বসাবো বলো তো? 10 বসাবো। তাহলে 10 বসাও, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তারপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসে? এটা দ্বারা এটাকে কাটলাম, তাহলে আসে হচ্ছে 5। ঘেজিমেজি হয়ে যাচ্ছে তাই না? তাহলে কালার চেঞ্জ করি, দাঁড়াও। এটা দ্বারা এটাকে কাটলাম, আসে হচ্ছে 5। তাহলে 5 আর এখানে হলো 11 মানে 55। তার মানে এখানে আসলো 55 স্কোয়ার। 55কে স্কোয়ার করো, কত আসে? 3025 আসে। আসো রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে যদি এটাই আসবে, দেখতেই পাচ্ছ। তারপরেও দেখি কিভাবে আসে। তা আসো এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কত আছে দেখো, কত আছে এখানে আছে 1 যোগ 2 যোগ 3, এভাবে চলবে। কত পর্যন্ত চলবে? 10টা পদ পর্যন্ত চলবে। তারপরে আছে হোল স্কোয়ার। তুমি কি জানো? তুমি একটু ভাবো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত জানো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তারপরে দেখো হোল স্কোয়ার এখানে আছে। তাহলে দেখো সেম লাইন চলে আসছে। তার মানে কি দুইটা সমানই পাবা। তো আসলে সেই সমানটাই তুমি দেখায় দাও। তো n এর মান তুমি কত বসাবা? 10 বসাবা, কারণ এখানে 10 দেওয়া আছে। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কোয়ার। এটার দ্বারা এটাকে কাটবা, এটার দ্বারা এটাকে যদি কাটো তাহলে তুমি পাওয়া হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 11 মানে 55। 55কে স্কোয়ার করবা আর এখানে হবে 3025। কিছু বললা? বলো। মিলস বুঝছি। হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে আমরা। তাহলে এখানে লিখবো কি লাস্টে? শর্ত আমাদের সিদ্ধান্ত দিতে হবে। সেই সিদ্ধান্ত হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর এটা আমাদের দেখাতে বলছিল, তাহলে দেখানো হলো। ওকে, শেষ। সহজ অঙ্ক। তো এটাও তো সহজ, এটাও পারবা। ওই যে উপরে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আছে আর নিচে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আছে। এখান থেকে কি করবা? দুইটা সূত্র লিখে দিবা, তাহলে n চলে আসবে শুধুমাত্র। সেখান থেকে n এর মান সমাধান করে বের করবা। আসো আমি তোমাকে করে দিই। সলিউশন লেখার পরে এই যে তোমাকে এই লাইনটা আর কি লিখতে হবে। এখন আমার তো লেখা লাগতেছে না, পরীক্ষায় তোমাকে এই লাইনটা লিখতে হবে, বুঝছো? এই লাইনটা লিখবা। মনে করো তুমি এই লাইনটা লিখলা যে দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে, আমার লেখা লাগে না কষ্ট করে, তোমাকে লেখা লাগবে। তারপরে তুমি কি করবা জানো? আমি তোমাকে দেখাই তুমি কি করবা। আমি ছোটও করতে পারবো, তুমি তো ছোটো করতে পারবে না। দেখো মনে করো এটা লিখলাম। এটা লেখার পরে তোমাকে যেটা করতে হবে, এই যে উপরে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আছে, তাহলে সেটা সূত্র লিখো। সেটা সূত্র কি তুমি তো জানো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার পরে হোল স্কোয়ার। আর এখানে আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি, সেটা কত? n ইন্টু n প্লাস 1। আমরা এটা অন্য কালার দিয়ে লিখি, চোখে ধরবে আর কি। দেখো লিখলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, একটা পদই, এখানে তো হোল স্কোয়ার নাই। এটা সমান এখানে দেওয়া আছে হচ্ছে 210। আচ্ছা দেখো উপরে সেম জিনিসের উপরে স্কোয়ার আর নিচে সেম জিনিস, তার মানে ব্যাপারটা এরকম। উপরে a স্কোয়ার আর নিচে a, তাহলে এটা কাটাকাটি যায়, শুধু a থাকবে না। তাহলে আমরা এখানে কি এরকম লিখতে পারবো যে দেখো উপরে সেম জিনিসের উপর স্কোয়ার, নিচে সেম জিনিস, তাহলে একটা সেম জিনিস আর একটা সেম জিনিস কাটাকাটি থাকবে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর নিচেরটা তো কাটাকাটি চলে গেল, তাহলে 210। এটা লিখতে পারবো? বলো তো, পারবো? হ্যাঁ। আচ্ছা বুঝে গেছো, তার মানে তুমি অঙ্ক। এবার তুমি কি করবা? সমাধান করবা। সমাধান কিভাবে করবা? ওই যে গুণ করে দিবা, 2 ভাগ অবস্থায় আছে, গুণ করে দিলে n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 210-এর সাথে 2 গুণ করলে 420 আসবে আর কি। 420, হ্যাঁ। তার মানে n স্কোয়ার প্লাস n মাইনাস 420। একবার এই লিখে ফেললাম, তুমি বড় হয়ে গেছো না? তাহলে এখন 420 ভেঙে 1 মিলাইতে হবে। 420 ইন্টু 1, তার মানে যদি 2 দ্বারা ভাগ করে 1 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে কত? 210 ইন্টু 2 হচ্ছে না। তার মানে যদি এখন আমি 10 দ্বারা ভাগ করি, 1 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা ভাগ করলাম আর 1 10 দ্বারা গুণ করলাম, মিলে গেছে। দেখো এই যে এটাতেই মিলে গেছে, 21 আর 20। দেখো বিয়োগ করলে 1 আসে আর গুণ করলে 420 আসে। তার মানে এটাই আমরা লিখবো আর কি। শেষ। আসলে লিখি, তাহলে এখানে আমরা লিখবো এখন
কি লিখবো দেখো, এন স্কোয়ার ছিল লিখলাম, তারপরে প্লাস এন, এনের জায়গায় এখন এন মিলাইতে হবে, তার মানে কত 21n মাইনাস 20n মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান যদি তুমি এন কমন নাও থাকবে হচ্ছে এন প্লাস 21, আর তুমি যদি এখান থেকে মাইনাস 20 কমন নাও থাকবে হচ্ছে এন প্লাস 21, এন প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তুমি এবার দেখো দুইটা পদের মধ্যে এন প্লাস 21 আছে, তুমি যদি এন প্লাস 21 কমন নাও থাকবে হচ্ছে এন মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো দুইটা জিনিসের গুণফল শূন্য হওয়ার অর্থ কি, যে কোনো একটা শূন্য তাহলে লিখবা হয় এন প্লাস 21 ইজ ইকুয়াল টু 0 অথবা এন মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। যদি এন প্লাস 21 সমান 0 হয় তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে মাইনাস 21, আর যদি এন মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এন এর মান হচ্ছে 20। তাহলে কোনটা গ্রহণযোগ্য, এটা কি গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এন এর মান নির্ণয় করতে বলছিল, আমরা এন এর মান নির্ণয় করে ফেলাইছি। তাহলে নির্ণেয় মান কত লিখবা, অতএব নির্ণেয় মান n ইজ ইকুয়াল টু 20, এটাই তো আমাদের বের করতে বলছিল, আর এটাই আমাদের আনসার। শেষ, বুঝতে পেরেছো? সহজ, আমাদের অঙ্ক প্রায় শেষের পথে। এই অঙ্কটার পরে মনে হয় সৃজনশীল শুরু, আর সৃজনশীল করলেই অধ্যায় শেষ। দেখছো কত একটা ছোট একটা অধ্যায়, 13 নম্বর অধ্যায়, আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম টাইমেই আসে, ভাগ্য যদি খুব খারাপ না হয় তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন মিট যায় না। এই অধ্যায়টা খুবই ভালো করে করবা, বুঝছো? আজকে অধ্যায়টা শেষ করার পরে তোমাদের কাজ থাকবে হচ্ছে এই অধ্যায়ের সিকিউ আর এমসিকিউ দেখা। এই অধ্যায়ের সিকিউ এমসিকিউগুলো দেখবা, কেন দেখবা, কারণ শুক্রবারই তো পরীক্ষা হবে, তাহলে এখন দেখলে তোমার শুক্রবারের পরীক্ষার জন্য আগায় যাবে। আর কালকে আমি তো নিজ থেকে 3 থেকে 4 সেট বা 5 সেট মতো সিকিউ করাবো, আর 30, 40 বা 50টা মতো এমসিকিউ করাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো করাই দিলেই মনে করো শেষ এই অধ্যায়। কিন্তু তোমার কাজ হচ্ছে যদি কোনো সমস্যা থাকে সিকিউতে এমসিকিউতে, সেগুলো আমাকে ইনবক্সে পাঠিয়ে রাখবা বা গ্রুপে দিয়ে রাখবা, যাতে এগুলো আমি কালকের ক্লাসে অ্যাড করতে পারি। মনে থাকবে? স্যার সিকিউ করবেন যে এখান থেকে দিয়ে আমি যা করাবো তাই দিব। শোনো, আমি যা শিখাইছি এর বাইরে দিব না, কিন্তু আমি চাই না যে গিফট অন্য কেউ নিক, আমি চাই আমার স্টুডেন্ট গিফট নিক। যে ক্লাস করে না সে গিফট নিক, আমি এটা চাই না। বুঝতে পেরেছো? আমি চাই যে ক্লাস করতেছে সে গিফট নিক। ওকে, ঠিক আছে। আসলে এই অঙ্কটা করেই আমরা শেষ করে দেব। আর আমরা আসলে অনুশীলনীর যে সিকিউগুলো আছে এগুলো করাবো না, আমরা বোর্ড কোশ্চেন করাবো, আর এগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। যেমন মনে করো এটা লেস ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কখনোই আসবে না, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকবে আসলে। আর যদি টাইম থাকে আজকে আমি অ্যাকসেপ্ট করাই দিব অবশ্যই, এটা বাড়ির কাজ থাকবে, এটাও বাড়ির কাজ থাকবে, করবা। এটা কাজ তো নাই, আসলে এই অঙ্কটা করি। এখন এই অঙ্কটা আগে পড়তে হবে, বুঝি আর না বুঝি, করতে পারি আর না পারি। প্রশ্ন পাওয়ার পরে আমাদের প্রথম কাজ হওয়া উচিত প্রশ্নটা একবার পড়া, খালি চোখ দিয়ে পড়া। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার দণ্ডকে 10টি টুকরায় বিভক্ত করা হলো, যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারার গঠন করে, গুণোত্তর ধারা গঠন করে। তার মানে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার দণ্ডকে তুমি 10 টুকরা করতেছো, মানে ব্যাপারটা এইরকম। মনে করো এটা আমাদের একটা লোহার দণ্ড, ঠিক আছে? মনে হচ্ছে একটা দণ্ড, মনে হওয়ার কথা, কেন মনে হবে না? এখন এই দণ্ডকে আমরা কি করব বলো তো, 10 টুকরা করব, মানে ব্যাপারটা এইরকম। মনে করো এই 1 টুকরা, 2 টুকরা, এভাবে এটাকে তুমি 10 টুকরা করবা। এই যে এটা আমাদের 1 নম্বর টুকরা, 1 নম্বর টুকরা, এটা আমাদের 2 নম্বর টুকরা, এভাবে শেষ পর্যন্ত যায় যে টুকরাটা থাকবে ওটা আমাদের 10 নম্বর টুকরা হবে। তার মানে এইভাবে এই টুকরাটাকে আমরা 10 টুকরা করব, এবং এমনভাবে টুকরা করব যাতে এটা গুণোত্তর ধারাভুক্ত হয়। তার মানে এই যে প্রথম টুকরাকে প্রথম পদ, দ্বিতীয় টুকরাকে দ্বিতীয় পদ, এবং দশম টুকরাকে দশম পদ হিসাবে যদি নামকরণ করি, তাহলে এটা একটা গুণোত্তর ধারাভুক্ত হবে। তাহলে বলতেছে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা 10 গুণ হয়, তার মানে ব্যাপারটা এরকম, এই যে বৃহত্তম যে টুকরা 10 নম্বর টুকরা, ঠিক আছে, এই টুকরাটা হবে প্রথম টুকরার 10 গুণ, ঠিক আছে? মানে এরকম, এই যে দশম টুকরা আমরা লিখে ফেলতে পারি, দশম টুকরা, টুকরা লিখছি কেন দেখছো, টুকরা ইজ ইকুয়াল টু 10 গুণ ইন্টু প্রথম টুকরা,
দৈর্ঘ্যের দিক থেকে। তুমি এই শর্তটা বুঝতে পারছো যে দশম টুকরার দৈর্ঘ্য হবে প্রথম টুকরার 10 গুণ, তার মানে দশম টুকরা ইজ ইকুয়াল টু 10 ইন্টু প্রথম টুকরা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে প্রকাশ করো। আমাদের দেখো এখানে কিন্তু যে একক সেটা 1 মিটার দেওয়া ছিল, তার মানে 1 মিটার না, আমাদেরকে 1 মিটারকে মিলিমিটার করে তারপরে অঙ্ক করতে হবে, কারণ আমাদের এখানে বলতেছে মিলিমিটারে নির্ণয় করো, তার মানে কি মিটারকে মিলিমিটার নির্ণয় করতে হবে। আর এই মিটারকে মিলিমিটার নির্ণয় করো আমরা কই শিখেছি? আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে শিখেছি। তাহলে আমরা কি করব, প্রথমত এখানে লিখব, দেওয়া আছে দণ্ডের দৈর্ঘ্য, তা সে লিখি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় দেখবা আসে না, তারপরেও প্রশ্ন কঠিন হলে আসতে পারে, তাই করাই দিই। দেওয়া আছে দণ্ডের দৈর্ঘ্য, কত দেওয়া আছে বলো তো? 1 মিটার। এখন 1 মিটার সমান কত মিলিমিটার তুমি জানো? 1000 মিলিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার, এটা আমরা জানি। তাহলে এরপরে আমাদের বলতেছে আমরা ধরে নিব, দেখো তো প্রথম টুকরার দৈর্ঘ্য কি দেওয়া আছে? প্রথম টুকরার দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা ধরি প্রথম টুকরার দৈর্ঘ্য। প্রথম টুকরার দৈর্ঘ্য মানে প্রথম পদ, তাহলে এটাকে এ ধরতে পারবো। প্রথম টুকরার দৈর্ঘ্য যেটা আমরা ধরছি, তাহলে প্রথম টুকরার দৈর্ঘ্য মানে প্রথম পদ, এবং সেটা সমান আমরা এ মিলিমিটার ধরে নিলাম। মিলিমিটার না লিখলেও সমস্যা নাই, তাও লিখলাম না, ধরি প্রথম টুকরার দৈর্ঘ্য হচ্ছে এ, একক দেওয়া ভালো, নাহলে কত হবে? তাহলে প্রথম টুকরার দৈর্ঘ্য হচ্ছে এ মিলিমিটার ধরলাম, ঠিক আছে? প্রথম টুকরার দৈর্ঘ্য মানে কিন্তু প্রথম পদ। আচ্ছা, এখানে আমাদের শর্ত হচ্ছে দশম টুকরা হবে হচ্ছে 10 ইন্টু প্রথম টুকরা, তার মানে কি দশম টুকরার দৈর্ঘ্য। অতএব তুমি লিখতে পারবা, অতএব দশম টুকরার দৈর্ঘ্য এটা হবে হচ্ছে 10 ইন্টু প্রথম টুকরার দৈর্ঘ্য। আর প্রথম টুকরার দৈর্ঘ্য কত পাইছো? এ পাইছো, এত মিলিমিটার। এটা বুঝতে পারলা? এটা বুঝতে পেরেছো কিনা বলো তো? বুঝতে পেরেছো? এটা বুঝলে অঙ্ক শেষ। দেখো তো, এই যে দশম টুকরা মানে দশম পদ, আর গুণোত্তর ধারার দশম পদ তুমি কত জানো? এ আর টু দি পাওয়ার 10-1। আমরা এনতম পদ কত জানি? এই যে এনতম পদ জানি হচ্ছে এ আর টু দি পাওয়ার, এরপরে আবার আর উঠে যাচ্ছে, এ আর টু দি পাওয়ার n-1। তাহলে দশম টুকরা মানে দশম পদ, আর দশম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 10-1। বুঝতে পারলা? বুঝতে পারলা? বলো বলো বলো। আচ্ছা, তারপরে এখানে দেখো 10 ইন্টু এ আছে, 10 ইন্টু এ আছে। আচ্ছা, এবার তুমি একটু তাকায় দেখো, এই এ আর এই এ কাটা যায় কি যায় না? এই যে এই এ আর এই এ কাটা যায়, কাটা যায়। তাহলে এখানে আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু হলো হচ্ছে 10। বুঝেছো? আচ্ছা, তাহলে আর এর মান কত আসে? আর এর মান আসে হচ্ছে এই যে এখানে 10 আর এখানে হচ্ছে 9 আসে। তুমি হয়তো এটা চতুর্থ অধ্যায়ে শিখেছো, আমি যতদূর জানি। মানে ব্যাপারটা আসে এরকম, আমি তোমাকে একটু দেখাই দিই, আমার দেখানো কর্তব্য। যদি আর স্কোয়ার থাকে, মানে আর স্কোয়ার সমান যদি 9 থাকে, তুমি এটাকে লিখতে পারবা আর ইজ ইকাল টু √9। তোমার যদি আর কিউব ইজ ইকাল টু 9 থাকে, তুমি এটাকে লিখতে পারবা আর ইজ ইকাল টু √3। এখানে একটা 3 দিবা আর এখানে 9 দিবা। তোমার যদি আর টু দি পাওয়ার 4 সমান 9 থাকে, তুমি এটাকে লিখতে পারবা আর ইজ ইকাল টু √9 আর এখানে একটা 4 দিবা। তাহলে এখানে কি আছে? আর টু দি পাওয়ার 9 ইজ ইকাল টু 10, তাহলে রুট যাবে আর এখানে একটা 9 আসবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে এটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, রুট দিবা। আসলে এ দেখো, আবার তুমি কি শিখেছিলে? একটা সূত্র শিখেছিলে, যদি এরকম থাকে √n আর এখানে একটা সংখ্যা থাকে, তাহলে তুমি এটাকে লিখতে পারতা a টু দি পাওয়ার 1/n, এরকম লিখতে পারতা। তোমার কি মনে আছে? এই সূত্রগুলো কিন্তু সব তুমি ইতে শিখেছো, ওই যে আমাদের যে সূচক লগারিদম সেখানে। তার মানে ওই অধ্যায়টা হচ্ছে বেসিক অধ্যায়। এরপরেই আমাদের অধ্যায়টা করাবো, 16 নম্বর অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায়টা করাই দিব, কারণ ওই অধ্যায়টা একদম বেসিক অধ্যায়, তো দাগ সোজা হয় না কেন, করাই দিব। দেখো, এটার পরে তাহলে আমাদের কাজ কি? এটাকে আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করবা কি? তুমি প্রথমত 10 লিখবা, তারপরে পাওয়ার দিবা, পাওয়ারে যায় 1/9 লিখবা, 1/9 লিখবা, তাহলে দেখবা আসবে হচ্ছে 1.29। কারণ এটা হাতে ক্যালকুলেশন করার কোনো উপায়ই নেই, এটা তোমাকে ক্যালকুলেটর দিয়েই করতে হবে। এত আসলে, তার মানে আর এর মান তুমি পেয়ে গেলা। দেখো আর এর মান আগের থেকে বড়, ঠিক আছে? এবার তোমাকে বলতেছে আর এর মান পেয়ে গেলাম, এবার আমাদের কিসের মান লাগবে বলো তো? এবার আমাদের এ এর মান লাগবে।
তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি এর মান বের করব, তাহলে এর মানটা আমি কিভাবে বের করতে পারি বলো তো? এর মানটা আমি কিভাবে বের করতে পারি এখানে? এনি আইডিয়া? এর মান বের করা কিন্তু সহজ আমার জন্য, মানে এর মান বের করা খুবই সহজ। আসো কিভাবে বের করতে পারি আমি তোমাকে দেখাই। দেখো, আমরা আমরা জানছি যে এখানে যেই 10টা টুকরা করলাম, এই 10টা টুকরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? এই যে 1 মিটার পাবো, তাই তো? তাই না? আমরা যে 10টা টুকরা করেছি এই দণ্ডটাকে, এই 10টা টুকরা যদি যোগ করি তাহলে কত মিটার পাবা? 1 মিটার পাবা, তাই না? আচ্ছা, তার মানে কি ওই যে প্রথম 10টি পদের সমষ্টি হবে 1 মিটার, অর্থাৎ 1000 মিলিমিটার। আর এখানে দেখো আমাদের আর এর মানটা কি 1 এর থেকে বড়, তাহলে আর ইজ গ্রেটার দেন 1। তাহলে এখানে আমরা সমষ্টি লিখতে পারবো এস এন ইজ ইকুয়াল টু কত? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আর এস এন এর জায়গায় আমরা মিলিমিটারটা লিখবো, কেন? আমাদের কারণ মিলিমিটারেই মান চাইছে। আমরা যদি এখানে মিটারে বসাই তাহলে অ্যান্সার মিটারে পাবো, এখানে মিলিমিটার বসালে মিলিমিটারে পাবো, তাহলে আমরা মিলিমিটারেই বসাবো, আলাদা করে ঝামেলা কেন রাখবো? তাহলে দেখো 10টা পদের সমষ্টি হবে হচ্ছে 1000 মিলিমিটার। আর এখানে এ এর মান আমরা জানি না, বের করব। আর এর মান জানি, সেটা হচ্ছে যে 1.29। এন এর মান কিন্তু জানি 10টা, তাহলে এটা টু দি পাওয়ার 10 মাইনাস 1। আর এখানে আর এর মান হচ্ছে 1.29 মাইনাস 1। এখান থেকে সব কিছু ক্যালকুলেশন করবা, করে এর মান বের করবা। আসো দেখি, পাশে একটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে দেখো ছিল হচ্ছে 1000 থাকলো, আর এখানে এখানে আমাদের এ ইন্টু কত আসে দেখি, দাঁড়াও। 1.29 10 টু ইন্টু 10, তাহলে আসলো হচ্ছে 12 দশমিক সামথিং। আর এখান থেকে 1 বাদ যাবে, তাই না? তাহলে একবারে বাদ দিয়ে দিই, মাইনাস 1, তাহলে আসলো হচ্ছে 11.76। 11.76, তার মানে এটুকু ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 11.76, আর নিচে আসে 0.29। এবার এটুকু ক্যালকুলেশন করি। এখানে ছিল 1000 থাকুক, এখানে আমাদের 1000 ছিল থাকুক, আর এদিকে যদি ক্যালকুলেশন করি আসে হচ্ছে 11.76 ডিভাইডেড বাই 0.29। যদি করো তাহলে এটা আসে হচ্ছে 40 দশমিক সামথিং। তাহলে এ ইন্টু 40.55। তাহলে এখান থেকে তুমি এর মানটা বের করে ফেলবা। এর মান পাবা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 40.55। ক্যালকুলেশন করো, তাহলে 1000 দাও উপরে আর নিচে দাও 40.55, এটা পাবা হচ্ছে 24 পয়েন্ট সামথিং, 24.65। এটা কত? এত মিলিমিটার। তাহলে দেখো তো, আমাদের বলছিল প্রথম ক্ষুদ্রতম টুকরা, প্রথম টুকরাই তো ক্ষুদ্রতম টুকরা, তার মানে প্রথম টুকরার দৈর্ঘ্য বাড়ালে হচ্ছে 24.65, তার মানে ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য এটা। অতএব তুমি লিখবা, অতএব ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য 24.65 মিলিমিটার। এই অঙ্কটা বুঝেছো কিনা একটু বলো তো? বুঝেছো? না বুঝলে বলো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আমি দিতেই পারি। না বুঝলে বলো। শুনতে পাই নাই, আবার বলো। শেষের দিকে আচ্ছা, আমি তোমাকে বলি, আমরা প্রথমত আর এর মান বের করলাম। আর এর মান বের করাটা বুঝছো? আর এর মান বের করাটা, হ্যাঁ। এবার দেখো, আমরা আর এর মান বের করার পরে আমাদের এ এর মান লাগবে, তাহলে এ এর মান বের করার জন্য আমাদের তো একটা সমীকরণ গঠন করা লাগবে। তাহলে আমরা কি করব, এখানে এই চিন্তাটা আনবো যে এখানে যেহেতু একটা লোহার টুকরাকে 10 খণ্ড করতেছি, তার মানে 10টা খণ্ড যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? আমরা ওই যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা ফিরে পাবো। সেজন্য তো সমষ্টি করতেছি। আমরা জানি এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে এখানে আমরা এই যে এই সমষ্টিটা দিতে পারবো। গুণোত্তর ধারা মানে এই সমষ্টিটা দিয়ে দিব, কারণ আর এর মান একের থেকে বড়। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আর এটা হচ্ছে সমষ্টি। এখানে সমষ্টি ছিল 1 মিটার, আমরা মিটারকে মিলিমিটারে উত্তর চেয়েছে তারা, তার মানে আমরা মিটারকে মিলিমিটারে করে দেবো। 1 মিটারকে মিলিমিটার করলে 1000 হয়, সেজন্য এখানে 1000 লিখলাম। এর মান জানি না, আর এর মান জানি, আর এর মান বসায় দিয়েছি। তার মানে এবার ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেললাম। তোমার যেভাবে ক্যালকুলেশন করতে সুবিধা হয় করবা, করলে এর মান বের হয়ে আসবে। ওকে, বুঝতে পারলা? বলো, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে।
আসো আমরা একটুখানি পরের সেটটা দেখাই দিই, আমরা এখানে কি করব সেটা একটু খালি দেখাই দেবো, পুরোপুরি করে দেবো না, তোমার তো হোমওয়ার্কে দিয়েছি। দেখো গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত যদি আর হয়, ধারাটির চতুর্থ পদ -2, নবম পদ এত। দেখো আমাদের যদি প্রথম পদ এ হয় আর সাধারণ অনুপাত আর হয়, তাহলে সেখান থেকে তুমি যদি ধারা গঠন মানে পদ দেখো বলতে চতুর্থ পদ, তার মানে কত এ আর টু দি পাওয়ার 4 - 1 ইজ ইকুয়াল টু -2, তার মানে এখান থেকে তুমি লিখতে পারবা এ আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কত -2। তারপর আবার কি বলছে, নবম পদ হচ্ছে 8√2, তার মানে কত এ আর টু দি পাওয়ার নবম পদ, তার মানে কত 9 - 1 ইজ ইকুয়াল টু 8√2। তাহলে এখান থেকে আমাদের এ আর টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 8√2 হলো। এবার তুমি দেখো আমাদের উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণে প্রকাশ করো। এই যে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ প্রকাশ করে দিলাম, এটা আমাদের ক নম্বর শেষ। এবার খ নম্বর বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। আমি তোমাকে এই ধরনের অঙ্ক করাইছি। 12তম পদ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, এর মান লাগবে, আর এর মান লাগবে। এই সমীকরণটাকে সমাধান করবা, এই দুটো সমীকরণকে সমাধান করবা, এই দুটো সমীকরণকে সমাধান করে এর মান আর আর এর মান বের করবা। এই এর মান আর আর এর মান এই সমীকরণে যদি বসায় দাও, এই সমীকরণে যদি বসায় দাও, তাহলে ধারাটির 12তম পদ পাবো। 12তম পদ মানে কত এ আর টু দি পাওয়ার 12 - 1। এর মান তো আর এর মান তো তুমি এই দুটো সমীকরণ থেকে বের করলাই, মান বসাই দিলেই তুমি কি পাবা, 12তম পদ পেয়ে যাবা। এবার বলছে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি করো। ধারাটি নির্ণয় করো মানে কি, এই যে দেখো ধারাটি এনতম পদ তুমি তো জানো, আমাদের গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1। তাহলে এখানে তুমি এন এর মান যদি 1 বসাও তাহলে প্রথম পদ পাবা, এন এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবা, এন এর মান 3 বসালে তৃতীয় পদ পাবা। এভাবে প্রথম 3টা পদ বের করে তারপরে ডট ডট দিয়ে দিলা, ধারাটি নির্ণয় হয়ে গেল। তারপরে পদের সমষ্টি মানে কি, প্রথম 7টি পদের সমষ্টি, অর্থাৎ তুমি এন এর মান 7 বসাবা। তুমি দেখবা এখানে এন এর মান 1-এর থেকে বড় আসে নাকি ছোট আসে। এন এর আর এর মান যদি আমাদের 1-এর থেকে বড় আসে, তাহলে যে সমষ্টি সেটা হবে কত, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আমাদের যদি আর এর মান 1-এর থেকে ছোট আসে, তাহলে সমষ্টি কত হবে, Sn ইজ ইকুয়াল টু এ 1 - আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। হ্যাঁ, তুমি আসলে পারবা। তাহলে ধারাটি নির্ণয় করলে প্রথমে 7টি পদের সমষ্টি, তখন এখানে যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয়, তাহলে এই সমীকরণ ব্যবহার করবা। এই সমীকরণে তুমি n এর মান 7 বসাবা। যদি আর এর মান 1-এর থেকে ছোট হয়, তাহলে তুমি এই সমীকরণটা ব্যবহার করবা, আর এই সমীকরণে n এর মান কত বসাবা, 7 বসাবা, তাহলেই পেয়ে যাবা। বুঝতে পারলা? এই সেটটা এইভাবে করতে পারবা, একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, সেটটা সহজ ছিল আসলে। এত কঠিন কঠিন অঙ্ক করে আসার পরে এই সেট আসলে কোনো কঠিন ব্যাপার না। এই সেটটা এইভাবে করে ফেলবা, প্লিজ করে ফেলিও। হ্যাঁ, এবার আমাকে দেখো বলতেছে, এই সেটটাও আসলে আমি তোমাকে একটু দেখাই দিই। বলতেছে কোনো ধারার এনতম পদ হচ্ছে এত, কোনো ধারার এনতম পদ এত, আমাদের যেটা দেওয়া আছে ধারাটি নির্ণয় করো। এনতম পদ এত মানে কি, তুমি যদি এখানে এখন দেখো আমাদের এনতম পদ আমাদের দেওয়া আছে হচ্ছে 2n-4, তাহলে ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করো মানে কি, তুমি যদি n সমান 1 বসাও তাহলে প্রথম পদ পাবা। তাহলে প্রথম পদ কত হবে, 2 × 1 - 4, তার মানে কত 2 - 4 মানে কত -2। তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে -2। তুমি যদি n এর মান 2 বসাও তাহলে দ্বিতীয় পদ পাবা। তুমি যদি n এর মান 3 বসাও তাহলে তৃতীয় পদ পাবা। দ্বিতীয় পদ কত পাবা, 2 × 2 - 4, তার মানে দ্বিতীয় পদ পাবা 0। আর তৃতীয় পদ কত পাবা, 2 × 3 - 4, তার মানে পদ 3 পাবা। তার মানে ধারাটি কত হইলো জানো, ধারাটি হইলো হচ্ছে এরকম যে -2 + 0 + 2 এভাবে চলবে। বুঝেছো? এটাই হচ্ছে যে ধারা, এটাই হচ্ছে সে ধারা। এবারে তারপরে আমাদের বলতেছে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তুমি কি করবা, এই যে ধারাটি পেয়ে গেলা না, এই ধারা তাহলে 10তম পদ নির্ণয় করবা। তুমি দেখতেই পাচ্ছ এটা কি ধরনের ধারা, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। কিভাবে দেখো, এই পদ থেকে তুমি যখন এই পদে আসতেছো, তুমি এই পদ থেকে এই পদে আসতেছো 2 বাড়তেছে, এই পদ থেকে এই পদে আসতেছো 2 বাড়তেছে, এরপরের পদে গেলেও 2 বাড়বে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এনতম পদ কত, এনতম পদ সমান্তর ধারার জন্য সেটা তুমি জানো, সেটা হচ্ছে যে a + n-1 × d। তাহলে এর মান তো তুমি জানতেছো, d এর মানও তুমি জানতেছো, n এর মান কত 10তম পদ, তার মানে n এর মান তুমি 10 বসাবা। বসাইলেই তুমি কত পাবা, 10তম পদ পেয়ে যাবা। আর 20টি পদের সমষ্টি তুমি জানো, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হতো n/2 × 2a প্লাস n-1 × d। তুমি এর মান জানো, d এর মান জানো, n মানে কত 20, তাহলে n এর মান এখানে তুমি 20 বসাই দিবা। 20 বসাই দিলে এই ধারার প্রথম 20টি পদের সমষ্টি পেয়ে যাওয়া। ঠিক আছে, এই গেল আমাদের ধারাটির প্রথম 20টি পদ।
এবার দেখো বলতেছে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে। দেখো তুমি যখন প্রাপ্ত ধারার প্রথম পদকে প্রথম পদ ধরবা, প্রথম পদকে প্রথম পদ ধরা মানে কি, আমাদের যে এ এর মান আমরা পেলাম, এর মান কত পেয়েছি -2, তার মানে এর মান হবে -2। আর এখানে আমাদের বলছে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, তার মানে কত, আমাদের যেটা ডি এর মান ছিল, ডি এর মান ছিল আমাদের 2, এখন সেখানে আমরা আর এর মানকে ধরবো হচ্ছে 2, তার মানে কত, এ এর মান হলো -2 আর আর এর মান হলো 2 ধরে একটি নতুন ধারা গঠন করো। তার মানে দেখো একটা গুণোত্তর ধারা হয়ে গেল, এ আর আর এর মান বসায় ওই ধারার প্রথম 3টা পদ নির্ণয় করবা। এই যে এ আর টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি। তাহলে এখানে আর এন এর মান 1 বসালে প্রথম পদ পাবা, 2 বসালে দ্বিতীয় পদ পাবা, 3 বসালে তৃতীয় পদ পাবা। তিনটা পদ বের করে তুমি ধারাটি নির্ণয় করে ফেললাম, মনে করো এই সেই ধারা। এখন এই ধারা নির্ণয় করার পরে তোমার কাজ হবে হচ্ছে সূত্র প্রয়োগ করে প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো আর এর মানটা হচ্ছে আমাদের 1-এর থেকে বড়, তার মানে সূত্র কোনটা প্রয়োগ করবা বলো তো? সূত্র প্রয়োগ করবা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এই সূত্রটা প্রয়োগ করবা করে 8টি পদের সমষ্টি নির্ণয় করবা। তুমি দেখো এখানে তুমি কিন্তু a এর মান জানো, সেটা হচ্ছে -2, আর এর মান জানো, সেটা হচ্ছে 2, n এর মান দেখো জানো, সেটা হচ্ছে 8টি পদের সমষ্টি নির্ণয় করবা। তাহলে এখানে 3টা বসায় দিলেই আমাদের কি, আমাদের প্রথম 8টি পদের সমষ্টি চলে আসবে। এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ, শুধুমাত্র ভাষা বুঝতে হবে পড়ে পড়ে। বুঝতে পারছো? দেখছো সহজ না? আমি কিন্তু সব করাই দিয়েছি অধ্যায়ের মধ্যেই, সব করাইছি। আর এটা তোমার দরকার নাই, করার দরকার নেই, এটা পরীক্ষায় কখনোই আসবে না। আর এরই মাধ্যমে আমাদের অধ্যায় শেষ, মানে অধ্যায় শেষ। আমরা কালকে সিকিউ প্র্যাকটিস আর এমসিকিউ প্র্যাকটিস করব। কালকে সিকিউ ও এমসিকিউ প্র্যাকটিস করব। অনুশীলনী শেষ। থ্যাংক ইউ। বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে বলো তো? কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে কালকের জন্য প্রিপারেশন নাও। যে কাজটুকু দিলাম এই 2 সেট অঙ্ক করবা, আর এমসিকিউ দেখবা, সিকিউ দেখবা। সমস্যা থাকলে আমাকে ইনবক্সে জানাবা। এই কাজটুকু করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? অবশ্যই মনে থাকবে তো? আর ক্লাস শেষে আমি পিডিএফ তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? ক্লাস শেষ করলাম।